কাঁপছে পুরো দেশ। নতুন আক্রান্ত 790, আরও এক পুলিশের মৃত্যু, উপসর্গে সাংবাদিকের প্রাণহানি। লকডাউন শিথিলের ছাপ ঢাকায়। কাল থেকে নামাজ মসজিদে, ঈদে খুলছে না নামি দামি কিছু শপিং মল। করোনায় মৃত্যুর পরও পরিবারের অবহেলা, কবরের রসিদ নিতে স্বজনদের অনীহা। আমরা সকলকে বলি যে আসেন, রিসিপ্টগুলো নিয়ে গেলে তাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে এই রিসিপ্টটা। সৌদি সহ মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন আরও 29,000 প্রবাসী, রাখা হবে কোয়ারেন্টিনে। দর্শক, আমাদের চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমি ইসরাত আমিন এবং আমি শরীফুল হক। পণ্যের নির্ভুল ওজন পেতে ব্যবহার করুন আরএফএল ডিজিটাল উইং স্কেল, আস্থার মাপকাঠি। শুরুতে এসএমসি জার্ম কিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। প্রথম রোগী শনাক্তের পর 59তম দিনে এসে করোনা ছাড়ালো পুরো দেশে। আক্রান্তে 64তম জেলা হিসেবে যোগ হয়েছে রাঙামাটি, যেখানে প্রথমবারের মতো শনাক্ত 4 জন। আর পুরো দেশে নতুন করে 790 জন শনাক্ত হয়েছেন। সেই সাথে প্রাণ গেছে 3 জনের, সব মিলিয়ে প্রাণহানি 186। এদিকে করোনায় কেড়ে নিল আরও এক পুলিশ সদস্যের প্রাণ, আর উপসর্গ নিয়ে মারা গেছেন একজন সাংবাদিক। অবশেষে করোনা ভাইরাসে আক্রান্ত দেশের 64টি জেলায়। এতদিন বাকি ছিল পার্বত্য জেলা রাঙামাটি। বুধবার আইইডিসিআর জানায় সেখানেও পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। তবে বুধবার আক্রান্তের সংখ্যা আগের সব হিসাব পাল্টে দিয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 790 জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন 11,719 জন। 59তম দিনে মারা গেছেন 3 জন, সব মিলে প্রাণহানি 186। যা নমুনা 24 ঘন্টা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 790 জন, এবং এ পর্যন্ত শনাক্ত ব্যক্তি 99,646 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের, এবং এ পর্যন্ত 186 জন। যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। 2 জনের বয়স 60 এবং 1 জনের বয়স 41 থেকে 50-এর মধ্যে। এদিকে করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও এক পুলিশ সদস্যের প্রাণ। সহকারী উপপরিদর্শক রঘুনাথ রায় ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত ছিলেন। সকাল 8টায় রাজারবাগ পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে পুলিশের 6 সদস্য করোনায় মারা গেলেন, আর আক্রান্ত আছেন প্রায় 1200 সদস্য। দেশ ও মানুষের জন্য তার এই আত্মত্যাগ অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছে বাংলাদেশ পুলিশ। তার মৃত্যুতে এবং তার আত্মত্যাগে আমরা গভীরভাবে শোকাহত। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু। তিনি পত্রিকাটির সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে একই পত্রিকায় আরও এক সাংবাদিক হুমায়ুন কবির করোনায় মারা যান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সঠিক কোয়ালিটি কিনুন, জেনে শুনে বুঝে নিন। মানসম্মত ও সঠিক উপাদানের সংমিশ্রণে তৈরি ঈগল মশার কয়েল, জনস্বার্থে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। 1 মাস পর কাল থেকে আবারও মুসল্লিদের জন্য পুরোপুরি উন্মুক্ত হচ্ছে দেশের সব মসজিদ। সামাজিক দূরত্ব মেনে কেবল সুস্থ মুসল্লিদের তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ আদায়ের কথা বলেছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে লকডাউন শিথিলের ছাপ পড়েছে রাজধানীতে। জনসমাগম বাড়ার পাশাপাশি রাস্তায় ক্রমেই বাড়ছে যানবাহনের চাপ। করোনা পরিস্থিতির কারণে গত 6 এপ্রিল থেকে দেশের মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা সীমিত করা হয়। এতদিন প্রত্যেক ওয়াক্তে 5 জন, জুম্মায় 10 ও তারাবির সময় 12 জন নামাজ আদায় করতে পারতেন। 1 মাস পর কাল থেকে আবার উন্মুক্ত হচ্ছে সব মসজিদ। ধর্ম মন্ত্রণালয় জানায়, সামাজিক দূরত্ব মেনে সুস্থ মুসল্লিরাই কেবল তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।
এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও রাজধানীতে কমছে না যানবাহনের চাপ। ঢাকার প্রবেশ পথগুলোতে জনসাধারণ ও যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। লোকজন বেরোনোর প্রবণতা আগে থেকে অনেক বেড়ে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যারা আইন মানতে আমরা তাদেরকে ঘুরিয়ে দিচ্ছি এবং প্রয়োজন পেলে আমরা মামলাও দিচ্ছি। কোথাও কোথাও ভিড় দেখে বোঝার উপায় নেই, ঘরে অবস্থানের সুযোগ করে দিতে দেশে সাধারণ ছুটি চলছে। ঘরে তো বাজারের টাকা নাই, এর লেগে আমি নামছি, দর্জি কাম করি, দর্জি কাম আমি রিক্সা চালাইতে আসি। 10 টাকা তো দিচ্ছে না, আমরা কাজ না করলে কি খাবো? এই 3 মাস ধরে বন্ধ, কিন্তু কাম কাজ নেই আমাদের। আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে রাজধানীতে যেমন চলছে জনসমাগম ঠেকানোর কাজ, তেমনি চলছে জীবাণুমুক্ত করার কার্যক্রম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জীবাণুমুক্ত করতে কাজ করেছে বিমান সেনারা। 26 সদস্যের টিম এসেছি, তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি যে এই প্রচেষ্টার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। করোনায় কি করণীয় সেই ব্যাপারে আমাদের সিভিল এভিয়েশনের যে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আছে ওনার পক্ষ থেকে সম্পূর্ণ নীতিমালা দেওয়া হয়েছে এবং সেই অনুসারে কাজ করার জন্য প্রত্যেকটি এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা সেগুলি ফলো করছে। বিমানবন্দরের পাশাপাশি আশপাশের এলাকাতেও বিমান বাহিনীর পক্ষ থেকে জীবাণুনাশক ছিটানো হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঘরে বসে টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি, টিভির চেয়েও বেশি। আপনারা দেখছেন রাত 10টার খবর। ঈদের আগে খুলছে না রাজধানীর কিছু নামি দামি শপিং মল। বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আমলে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিউ মার্কেট এবং চন্ডিমা সুপার মার্কেট খুলছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। চন্ডিমা সুপার মার্কেটের সভাপতি জানিয়েছেন, এ বিষয়ে কাল তারা বৈঠকে বসবেন। এদিকে দোকান মালিক সমিতি বলছে, ঈদ সামনে রেখে কেউ দোকান খুললে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে খুলতে হবে। আর কোনো মার্কেট কমিটি দোকান না খুললে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত নিতে পারেন। ঈদ উপলক্ষে আগামী 10 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিং মল এবং দোকানপাট খোলার বিষয়ে সোমবার অনুমতি দেয় সরকার। ক্রয় বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিং মলে প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। শপিং মলে আগত যানবাহন সমূহকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। যারা এটা প্রতিপালন করতে পারবেন না তাদের বন্ধ রাখলে কোনো সমস্যা নেই। আসলে বিষয়টা হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই তিনটাকে আমরা এই মুহূর্তে হটস্পট বলে মনে করছি। সেই ক্ষেত্রে ওই স্ব মার্কেট কমিটি, স্ব মালিক যদি মনে করেন ওনার প্রতিষ্ঠানটি বন্ধ রাখবেন, তাতে কারো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর মায়া ছাড়লেও যেন পিছু ছাড়েনি অবহেলা। করোনায় মারা যাওয়া প্রিয়জনের দাফন শেষের 1 মাস পরও কবরের রসিদ সংগ্রহ করেননি অনেক স্বজনরা। খিলগাঁও কবরস্থানে যে অংশে দাফন হচ্ছিল এতদিন করোনা আক্রান্ত বা সন্দেহে মৃতদের, সেখানে পানি উঠে যাওয়ায় এখন দাফন বন্ধ। মৃতদের নতুন ঠিকানা রায়ের বাজার কবরস্থান। জুনায়েদ খানের রিপোর্ট, ছবি তুলেছেন খান মামুন। খিলগাঁও কবরস্থানে মাত্র 6 জন মিলে দাফন করেছেন 191 জনকে, যাদের মধ্যে 160 জন করোনায় মৃত আর বাকিরা সন্দেহের তালিকায়। দাফনের কাজে নিয়োজিতরা বলছেন, বরাবর আত্মীয় পরিজনদের মমতায় মৃতদের দাফন হলেও করোনায় চিত্র একেবারেই আলাদা। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতদের কবরের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা বলছেন, মৃত্যুর পরও অবহেলা পিছু ছাড়ছে না তাদের। আমরা সকলকে বলি যে আসেন, রিসিপ্টগুলো নিয়ে গেলে তাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে এই রিসিপ্টটা। আমরা তো এক মুসলমান, হ্যাঁ, আরেক মুসলমানের সাহায্য আমরা পাশে থাকবো না, এটা কি হয়? এ কি শুধুই করোনার ভয় নাকি সামাজিক মূল্যবোধের অবক্ষয়? গোরস্থানে দাফনের সাথে সংশ্লিষ্টরা বলছেন, জানাজায় অংশগ্রহণ না করলেও আত্মীয় স্বজনরা যাতে এসে রিসিপ্টটি অন্তত নিয়ে যান। যে মানুষ যখন মারা যায় সুন্দর মতো যে নিয়ম বিধান আছে, জানাজা হয়েছে, তারপর দোয়া দুধ করে সুন্দর করে দাফন, 5টা দিয়ে সুন্দর করে দাফন দেওয়া হয়েছে। আচ্ছা, প্লাস আমরা যতটুকু সম্ভব, আমরা ওই যে মনে করেন সব গার্জেন তো আসে নাই, তা আমি যতটুকু সম্ভব ওই কবর নাম্বার দিয়ে রাখছি, যেন একজন আসে যে আমার আব্বুর কবর, বাড়ির কবর, বোনের কবর, নাম্বার দিয়েছে, তার আসলে নাম বলে। খিলগাঁও কবরস্থানে পানি উঠে যাওয়ায় গেল শুক্রবার থেকে করোনায় মৃতদের দাফন হচ্ছে রায়ের বাজার গোরস্থানে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। হ্যালো আব্বা,
হঠাৎ তোমার গলাটা শুনতে ইচ্ছা করলো। কেমন আছিস বাবা? তুই বাইরে যাস না তো? মা, তুমি কোনো কথা শুনতে চাও না? কই না শুনলাম মা। এতবার করে বলি সময় মতো ওষুধ খাবা। আচ্ছা, তোমরা হাত ধুচ্ছ তো একটু পর পর। আর কটা দিনই তো, একটু সাবধানে থাকিস, সব ঠিক হয়ে যাবে। এই ছোট ছোট কথাগুলোই তো সাহস যোগায়। ভালো রাখতে, ভালো থাকতে, কথা হোক বেশি বেশি। ভালো থাকো বাংলাদেশ। শিশু থেকে বুড়ো, করোনার ভয়াল থাবা থেকে বাদ যাচ্ছে না কেউই। বিশ্বজুড়েই চলছে এর মরণ ছোবল, যার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকা সহ 16 দেশে এখন পর্যন্ত প্রাণ গেছে 450-র বেশি বাংলাদেশির। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের বাসিন্দারা, আর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে নিস্তার পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরাও, যাতে প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। সবচেয়ে বেশি আক্রান্ত আর প্রাণহানির দেশ যুক্তরাষ্ট্রে মারা গেছেন 250-র বেশি বাংলাদেশি, যার বেশিরভাগই নিউ ইয়র্কে। নিউ জার্সি, মেরিল্যান্ড, মিশিগান, ভার্জিনিয়ায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকেই। বাংলাদেশিদের মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য। দেশটিতে অনেক বাংলাদেশি ফ্রন্টলাইনার করোনার শিকার হয়েছেন। যারা এনএইচএস এর ফ্রন্ট লাইনে যারা জব করছে, ডাক্তার, নার্স, এদের মধ্যে প্রচুর রয়েছে বাংলাদেশি। তো এইখানে বিভিন্নভাবে শুরুর দিকে আক্রান্ত হয়েছিল মানুষ, যার ফলে এবং শুরুর দিকে চিকিৎসার ব্যাপারটাও অ্যাক্সেসটাও অত দ্রুত ছিল না, ফলে অনেকেই বাসায় থাকতে হয়েছে, বাসায় থেকে যথাযথভাবে দিক নির্দেশনাও পায়নি, যার ফলে এইখানে বাঙালির মৃত্যুর হারটা 1.5 শতাধিক ছাড়িয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির মোট আক্রান্তের বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। কাতারে 1000-এর বেশি আক্রান্ত হয়েছেন, তবে প্রাণহানির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে জেদ্দা, মক্কা আর মদিনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন। এসব জায়গায় ত্রাণ সহায়তা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। সৌদি আরবে প্রায় 22 লক্ষ বাংলাদেশি কর্মরত আছেন। বাংলাদেশ সরকারের 1,40,00,000 টাকা অনুদান, যাহা প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছুই না। করোনায় বিপর্যস্ত ইতালিতেও প্রাণ গেছে বেশ কয়েকজন বাংলাদেশির। মৃত্যুর খবর মিলেছে ইউরোপের ধনী অন্য দেশগুলোতেও। কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, গাম্বিয়া সহ আফ্রিকার দেশগুলোতে প্রাণহানির তালিকা থেকে বাদ যাননি প্রবাসী বাংলাদেশিরা। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে। 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। বৈশ্বিক মহামারী করোনায় ইউরোপে সবচেয়ে বেশি প্রাণহানি এখন যুক্তরাজ্যে। মৃতের সংখ্যায় টপকে গেছে ইতালিকে। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ 600-রও বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 71,000। এমন পরিস্থিতিতেও করোনা ভাইরাস টাস্ক ফোর্স ভেঙে দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আইএমএফের হুঁশিয়ারি, করোনা পরবর্তী আরও বড় সংকট অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য। পরিসংখ্যান আভাস দিচ্ছে করোনার ভয়াবহতা থেকে নিস্তার পায়নি যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের পূর্বানুমান, জুন নাগাদ প্রতিদিন 3,000-এর বেশি মৃত্যু দেখতে পারে দেশটি। ঠিক সে সময়ে ব্যবসা আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে দৃঢ় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই মাস্ক ছাড়াই আরিজোনা রাজ্যের একটি মাস্ক কারখানা পরিদর্শনে যান ট্রাম্প। ঘোষণা দেন করোনা ভাইরাস টাস্ক ফোর্স ভেঙে দিতে যাচ্ছে তার প্রশাসন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এখানে অন্যদের কথা শুনে মাসের পর মাস সবকিছু বন্ধ রাখা সম্ভব না। শিগগিরই সব খুলে দেওয়া হবে। এতে যদি কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাতেও কিছু করার নেই।
লাতিন আমেরিকায় উন্নতির কোনো লক্ষণ নেই। ব্রাজিলের রেকর্ড প্রাণহানি হয়েছে, একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 7,000 মানুষ। এদিকে ইতালিকে ছাড়িয়ে প্রাণহানির সংখ্যায় ইউরোপে শীর্ষে যুক্তরাজ্য। দেশটির গবেষণাপত্রের হিসাব অনুযায়ী করোনার প্রভাবে বেকার হতে পারে 10 লাখ যুবক। ইতালিতে কমেছে আক্রান্তের হার, বিপরীতে ফ্রান্সে টানা 2 দিন ধরে বাড়ছে মৃত্যুর হার। স্পেনে নতুন আক্রান্তদের 70%ই স্বাস্থ্যকর্মী। চীনে গেল কয়েকদিন ধরে 1 আর 2-এ আটকে আছে নতুন করোনা রোগীর সংখ্যা। উহানে খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফ্রেঞ্চ ওষুধ কোম্পানি সানোফি আর ব্রিটিশ প্রতিষ্ঠান জিএসকে যৌথভাবে করোনার ভ্যাকসিন বানাচ্ছে। নির্ভুল ফল পেতে সেপ্টেম্বরে কয়েক হাজার মানুষের উপর পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করবে সানোফি। বিশ্ব মুদ্রা তহবিল IMF এর হুঁশিয়ারি, করোনা পরবর্তী সময়ে আরো বড় সংকট অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য। Well, it is the worst crisis since the Great Depression. স্বাস্থ্য আর অর্থনীতিতে একসাথে এমন ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন। সাধারণত যে কোনো সংকটে ব্যয় বাড়াতে উদ্বুদ্ধ করি আমরা, তবে এবার মানুষকে বলছি ঘরে থাকতে, যত কম সম্ভব অর্থ খরচ করতে। নতুন গবেষণায় দেখা গেছে করোনা সংকটের লকডাউনের কারণে 2025 নাগাদ চিকিৎসার অভাবে বিশ্বের স্বাভাবিকের চেয়ে বাড়তি 14 লাখ যক্ষ্মা রোগী মারা যেতে পারে। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয়, সেটাই দাঁতের সেনসিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। আগামী কয়েক সপ্তাহে 28,849 জন বাংলাদেশি ফেরত আসবেন সৌদি সহ বিভিন্ন দেশ থেকে। সেই তালিকায় প্রবাসী শ্রমিক ছাড়াও রয়েছেন করোনার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া ব্যক্তিরাও। আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। করোনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে থাকা প্রবাসীদের ফিরিয়ে আনা নিয়ে বুধবার ৫ম আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। এতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সিভিল এভিয়েশন ও আর্ম ফোর্স ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যমে ভিডিও বার্তা পাঠান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইতিমধ্যে ৩,৬৯৫ জন প্রবাসী ফিরেছেন। সেই সাথে দেশে এসেছেন আটকে পড়া আরও 2,853 জন বাংলাদেশি। এভাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও 28,849 জন ফিরবেন। দেশে ফেরার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। সম্প্রতি গত সপ্তাহে আমরা মধ্যপ্রাচ্য থেকে 3,695 জন আমাদের বাংলাদেশি নাগরিক ফিরে এসেছেন। যারা ওমরা হজ করতে গিয়েছিলেন তাদেরও গ্রহণ করেছি। আর এর সাথে আছেন কিছু ডিটেইনিজ যারা আনডকুমেন্টেড এবং ইলিগাল ছিলেন, তাদেরও কিছু। আগামী কয়েক সপ্তাহ প্রায় 28,849 জন প্রবাসী আমাদের দেশে আসতে পারেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কুয়েতের ভিডিও নিয়ে কথা বলেন মন্ত্রী। বলেন, বাংলাদেশিদের চাহিদা পূরণে কাজ করছে সরকার। কুয়েতে যেমন প্রায় আমাদের তথ্য মতে প্রায় 4,500 প্রবাসী বাঙালিদের বিভিন্ন ক্যাম্পে রেখেছে, এবং ক্যাম্পে কথা শোনা যাচ্ছে যে ক্যাম্পে ঠিকমতো খাওয়ার দেওয়া হচ্ছে না। আমরা আমার মিশনের সাথে আলাপ করেছি, তাদের আমরা খাওয়ার যাতে অসুবিধা না হয় সেইটা, এবং কুয়েত সরকার যখনই এদের চাইবে আমরা তাদের নিয়ে আসবো। গেল কিছুদিনে যারা দেশে ফিরেছেন তারা যেন বসে না থেকে কাজ করে, তার জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর অন্যান্য খবর নিয়ে। আবারও আমন্ত্রণ রাত 10টার খবর। আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। ঢাকা 5 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বর্ষিয়ান এই রাজনীতিক। দীর্ঘদিন ধরেই কিডনি সহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 1996 সালে ঢাকা 4 আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পরে সংসদীয় আসন পুনর্বিন্যাস করা হলে তার নির্বাচনী এলাকা দাঁড়ায় ঢাকা 5-এ। সেখানে 2008 থেকে 2018 পর্যন্ত টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর, গণমাধ্যম দলটিকে বাঁচিয়ে রেখেছে। নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও জানান, করোনা নিয়ে বিশ্বের কোথাও রাজনৈতিক টাস্ক ফোর্স গঠিত হয়নি। যা হয়েছে তা কেবল ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়। টেলিভিশন না থাকলে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে আরো গুরুত্বহীন হয়ে পড়ত। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, কোনো একটি কি আপনি দেখাতে পারবেন যে দেশে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে? ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর কাকরাইল, লালমাটিয়া, বাড্ডা এবং বনানী থেকে 4 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। এরা হলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মোস্তাক আহমেদ, দিদারুল ইসলাম এবং মিনহাজ মান্নান। এদের মধ্যে আহমেদ কবির কিশোর এবং মোস্তাক আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। এর আগে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্টুনিস্ট, সাংবাদিক সহ 11 জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে র্যাব 3। মামলায় আরও আসামি করা হয়েছে প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, শাহেদ আলম ও ব্লগার আসিফ মহিউদ্দিনকে। সরকার ঘোষিত প্রণোদনার ঋণের অর্থ কাগজে কলমের অতিরিক্ত ঝামেলা ছাড়াই খুব দ্রুত চান ব্যবসায়ীরা। তাদের দাবি, আর তা না হলে টিকবে না ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত বিভিন্ন প্রণোদনা ও ঋণ প্যাকেজ নিয়ে আলোচনায় এসব বলেন তারা। এ সময় ব্যাংকাররা আশ্বাস দেন সহযোগিতার, তবে এজন্য বাড়তি ঝুঁকি নিতে নারাজ তারা। করোনা মোকাবেলায় সব ব্যবসায়ীরই কিছু না কিছু চাই। তা মাথায় রেখে সরকারও ঘোষণা করেছে বিভিন্ন রকম প্রণোদনা। 20,000 কোটি টাকা এবং 30,000 কোটি টাকা। সেই টাকা কে কিভাবে পাচ্ছেন কিংবা কিভাবে পাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করতেই এফবিসিসিআই এর এই আয়োজন। যেখানে ব্যবসায়ীদের দাবি, প্রণোদনার ঋণের টাকা লাগবে দ্রুতই, কাগজ কলমের অতিরিক্ত ঝামেলা ছাড়াই, না হলে শঙ্কা সময় গেলে সাধন হবে না। যার যেটা দরকার সেটা যদি সময় না পাওয়া যায়, সেই বিখ্যাত কথা স্টিচ ইন টাইম সেভস নাথিং, তো সেই জিনিসটা দেখতে হবে। আমি মনে করি যে তড়িৎ সিদ্ধান্ত ব্যাংকগুলিকে নিতে হবে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে অটোমেটিক্যালি ব্যাংক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য আমি মনে করি ব্যাংকারদেরকে আমাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। যেখানে অস্পষ্টতা দেখা যাবে সেখানেই যাতে আমরা এটা পরিষ্কার করার জন্য সকলে একযোগে কাজ করি, কারণ এই আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, নোবডি নোজ, নো এক্সপার্ট নোজ যে জীবন এবং জীবিকা চলার জন্য কি করা উচিত। আপনাকে অভিনন্দন। আলোচনায় ব্যাংকাররা জানালেন রয়েছে অর্থের পর্যাপ্ত যোগান, তারাও টাকা দিতে প্রস্তুত, তবে তা নিজেদের ক্ষতি করে নয়। Timely disbursement of all the packages will ensure that, subject to customer provide us the required information and documentation, that you have my assurance. Number 2 হচ্ছে যে আমাদের সবাইকে সমভাবে বেঁচে থাকতে হবে। এখানে আমার টাকা ছেড়ে দিয়ে আমি আরেকজনকে আমি লাভবান করব, এই কনসেপ্টও ঠিক না। আবার আপনি মরে যাচ্ছেন, আপনাকে গলা চেপে টাকা নিয়ে আমি নিয়ে আসবো, এটাও ঠিক না। বাংলাদেশ ব্যাংক এটা 18 মাস পরেই এই টাকাটাকে রিয়েলাইজ করবে, মানে 2 বছরের মাথায় রিয়েলাইজ করে নেবে। যদি কোনো কারণে এই টাকাটা পরিশোধ নাও হয়, তবুও কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের অ্যাকাউন্ট ডেবিট করে নিয়ে নেবে। সেই ক্ষেত্রে আদায় না হলে যে রিস্কটা রয়ে গেছে, এই দায়িত্বটা কে নেবে? সরকারে পাঠিয়ে দিয়েছে সরকার নির্দেশনা যেগুলো। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আরো একবার আমন্ত্রণ। রাত 10টার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24। করোনা দুর্যোগের মধ্যেও গত মাসে সারা দেশে 30% নারী নির্যাতনের শিকার হয়েছেন, এমন তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক শাহিন আনাম তুলে ধরেন এপ্রিল মাসের পরিসংখ্যান। এই সময় 141টি বাল্যবিবাহ বন্ধ করতে পেরেছে বলেও তাদের দাবি। 4249 নারীর প্রতি বিভিন্ন ধরনের নারীর প্রতি সহিংসতা তারা রিপোর্ট করেছে। আমরা বলছি যে কুইক একটা খুব তাড়াতাড়ি টেলিফোনের মাধ্যমে, যেখানে অনেকগুলো আমি বলবো যে সমস্যা রয়েছে, এর মধ্যে আমরা বের করেছি যে এত হচ্ছে।
এবারে জিপিএইচ ইস্পাত হালনা ছাড়ার গল্প। চলমান এই সংকটে দিনরাত এক করে ফেলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুরক্ষার অনিশ্চয়তা নিয়ে সেবায় ব্রত স্বাস্থ্যকর্মীরাও আর প্রথম সারির এই যোদ্ধাদের গল্পগাথা সবার কাছে পৌঁছে দিচ্ছেন গণমাধ্যম কর্মীরা। গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ রাজু, ছবি তুলেছেন মেজবাউল আমিন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা সবাই বাড়িতে অবস্থান করবেন। দিনরাতের হিসাব ভুলে গেছে পুলিশ। অপরাধ আসামি নয়, বরং যুদ্ধটা ঢের বেশি করোনার বিরুদ্ধে। সামাজিক দূরত্ব রাখা, ত্রাণ বিতরণ, জানাজা দাফনেও অগ্রসেনা পুলিশ। আমাদেরও একটা পরিবার আছে, আমরা সেই পরিবারের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করতেছি জনগণ কিভাবে ভালো থাকবে। সুরক্ষার অনিশ্চয়তা নিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। 24 ঘন্টা আপনাদের পাশেই আছি আমরা। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। আগাগোড়া বিশেষ পোশাকে মুড়ে যখন সবাই ভাইরাস থেকে বেঁচে থাকার লড়াইয়ে রত, তখন ময়লা ভাগার পরিষ্কারে ব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা। ফায়ার সার্ভিসের গাড়ি থেকে এখনো পানি ছোড়া হচ্ছে, তবে আগুন নেভাতে নয়, বরং জীবাণুর বংশ নির্বংশে। আর প্রথম সারির এই যোদ্ধাদের গল্পগাথা, শঙ্কা কিংবা সম্ভাবনার সবশেষ তথ্য ড্রয়িং রুমে কিংবা মুঠোফোনে পৌঁছে দিচ্ছেন যারা, সেই সংবাদকর্মীরাও কি যোদ্ধা নয়? আপনাদের যে সংবাদটা জানার যে আগ্রহ রয়েছে, এইগুলো আমরা যারা মাঠে কাজ করছি আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন এবং সেই সাথে দেশকে সুস্থ রাখবেন। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, গোপালগঞ্জ। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। নির্মম বললেও কম, মাদারীপুরে বিষ খাইয়ে 16টি বানর হত্যার চিত্র এর চেয়েও নিষ্ঠুর। কে বা কারা ঘটিয়েছে এই কাণ্ড বলতে পারছেন না স্থানীয়রা। তবে ধারণা, খাবারের সন্ধানে লোকালয়ে আসা এসব বানর মারা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বন বিভাগ বলছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এভাবেই কাতরাতে কাতরাতে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অবলা প্রাণীটি। মাদারীপুরের চরমুগরিয়ায় বিষ প্রয়োগে মঙ্গলবার বিকেলে 12টি আর বুধবার সকালে মারা হয় আরও 4টি বানর। এমন নির্মমতায় জেলা ছাড়িয়ে সমালোচনার ঝড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। স্থানীয়দের অভিযোগ, খাদ্য সংকটে লোকালয়ে আসায় পরিকল্পিতভাবে বানরগুলোকে মেরে ফেলা হয়েছে। তারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে বাস করছে 500-রও বেশি বানর। যেগুলো জীবিত ছিল তাদেরকে পানির খাওয়ায়া জীবিত করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু তা একটাও বাঁচাতে পারি নাই। খাবারের যে গোডাউনটা আছে, যেগুলো আছে এগুলো বানরের প্রতিনিয়ত খাবার দেওয়া হয় না, না দেওয়ার কারণে বানরগুলো লোকালয়ে চলে আসে এবং বিভিন্ন জায়গায় ছড়াই যায়। ওরা কেউ মনে জ্বালা যন্ত্রণা দেয়, চাল লয়ে যায়, ঘরের দন ডাইল লয়ে যায়, এটা লয়ে যায়, ওইটা লয়ে যায়। যারাই মারছে সুস্থ তদন্ত করিয়া এবং সঠিকভাবে এটার বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বন বিভাগের কর্মকর্তারা আশ্বাস দেন দোষীদের শাস্তির। বানরগুলি হত্যা করেছে তাদের আইনি আওতায় এনে যাতে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়াও বন্যপ্রাণী অপরাধ দমন আইনে 2012-এর আওতায় তাদের বিরুদ্ধে আমরা আরেকটি বিভাগীয় মামলা দায়ের করছি। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বানরের নিরাপদ আবাসে মাদারীপুর সদর উপজেলার কুমার নদীর তীরে 18 একর জায়গা জুড়ে ইকো পার্ক নির্মাণ করা হয়েছে। তবে 2 বছরেও বানরগুলো নেওয়া সম্ভব হয়নি সেখানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গে বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন চ্যানেল 24। করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত 27 ফেডারেশনের 1000 ক্রীড়াবিদকে 10,000 টাকা করে সহায়তা করা হবে, এমনটা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় ক্রীড়া পরিষদের সভা শেষে কথা জানিয়েছেন তিনি। প্রথম ধাপে 27টি ফেডারেশনের
খেলোয়াড়দেরকে আমরা তাদের থেকে ন্যূনতম একেবারে না নিলেই নয় যে খেলোয়াড়গুলো খুব অসহায় অবস্থা আছে তাদেরকে আমরা সেই মানবিক সহায়তা দেওয়ার আমরা চেষ্টা করব। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 08007777777 নম্বরে। করোনা সতর্কতা নিয়ে পর্দায় আসছে আয়নাবাজি টিম, জানিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা। ওপার বাংলায় বাসায় বসে শিল্পীরা নিজেরাই শুট করে তৈরি করছেন স্বল্পদৈর্ঘ্য এই সিনেমা। করোনার প্রকোপ কমে আসলে বলিউডের শুটিং শুরু হলেও করা যাবে না কোনো অন্তরঙ্গ দৃশ্যের শুটিং। আলোচিত সমালোচিত মুভি এক্সট্রাকশনের সিকুয়েল আসছে এবার। চরিত্র বদলে ও রোজ এখানে গাড়ি নিয়ে আসে, আমাকে ভয় দেখায়। কি বলেন ভাই? আবারও আয়নাবাজি। পর্দায় আসছেন ছবির আয়না, হৃদি ও ক্রাইম রিপোর্টার সাবেররা। এমন খবরই দিলেন আয়নাবাজি সিনেমার পরিচালক অমিতাভ রেজা। মিথ্যা তখন সত্যি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, করোনার সতর্ক বার্তা নিয়ে পুরো আয়নাবাজি টিম কাজ করবে। এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। সারা বিশ্বেই শুটিং বন্ধ, এর বাইরে নয় বলিউডও। কবে নাগাদ এটি শুরু হবে সেটিও জানে না কেউ। তবে যদি শুটিং শুরুর মতো পরিস্থিতি আসে তবে করা যাবে না অন্তরঙ্গ দৃশ্যের চিত্রায়ন, এমনই নির্দেশনা দিয়েছে দেশটির টিভি ও চলচ্চিত্র শিল্পীদের দুই সংগঠন। ওপার বাংলার নন্দিত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ লকডাউনের কারণে মনোযোগ দিয়েছে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে, যাতে নিজ বাসায় শুট করছেন অভিনেতা অভিনেত্রীরা। এরই মধ্যে কাজ শেষ হয়েছে 4টি ছবির, মোট মুক্তির পরিকল্পনা আছে 11টির। একটা নতুন গল্প নিয়ে ছেলের মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, তাকে শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতকের প্রতি আদর ভরা নানা বার্তাও দিয়েছেন তারকারা। is a walking corpse and there's no way to protect him. নেটফ্লিক্সের সিনেমা এক্সট্রাকশনের নির্মাণ কৌশল, দৃশ্যায়ন সহ নানা অসঙ্গতি নিয়ে সমালোচনার ঝড় উঠলেও ছবিটির সিকুয়েলে মন দিয়েছেন চিত্রনাট্যকার জো রুসো। জানান, এখনো মূল চরিত্রে থাকবেন হলিউড অ্যাকশন হিরো ক্রিস হেমসওয়ার্থ। শাহরিন জেবিন, চ্যানেল 24। শেষ করব রাত 10টার খবর। তার আগে সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো আরো একবার। করোনার গ্রাসে পুরো দেশ, নতুন আক্রান্ত 790, আরও এক পুলিশের মৃত্যু, উপসর্গে সাংবাদিকের প্রাণহানি। লকডাউন শিথিলের ছাপ ঢাকায়, কাল থেকে নামাজ মসজিদে, ঈদে খুলছে না নামি দামি কিছু শপিং মল। করোনায় মৃত্যুর পরও পরিবারের অবহেলা, কবরের রসিদ নিতে স্বজনদের অনীহা। আমরা সকলকে বলি যে আসেন রিসিপ্টগুলো নিয়ে গেলে তাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে এই রিসিপ্টটা। সৌদি সহ মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন আরও 29,000 প্রবাসী, রাখা হবে কোয়ারেন্টিনে। এই ছিল চ্যানেল 24 রাত 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।